ক্রুড অয়েলটা পরিশোধন করার পরে আমরা দুই ধরনের প্রোডাক্ট পেয়ে থাকি, একটা হচ্ছে লাইট প্রোডাক্ট এবং একটা হচ্ছে হেভি প্রোডাক্ট। এবং কোন ক্রুড অয়েল কোন ধরনের প্রোডাক্ট বেশি দেয় সেটার উপর অনেক সময় প্রাইসিংটা নির্ভর করে। মধ্যপ্রাচ্য থেকে আমরা হয়তোবা মিডিয়াম বা সাওয়ার তেল পেয়ে থাকি, কিন্তু মজুদের দিক থেকে মধ্যপ্রাচ্যের তেল সবচেয়ে বেশি, এবং সাপ্লাই চেইনের ভিত্তিতে মধ্যপ্রাচ্যের অনেক বেশি তেল। সেই সক্ষমতাটা 15 লক্ষ মেট্রিক টন পার ইয়ার, প্রতি বছরে 15 লক্ষ সে হচ্ছে তেল উৎপাদন করতে পারে। আমাদের যে এই যে ইস্টার্ন রিফাইনারি, আমাদের যে চাহিদা আছে সেই চাহিদার 25 থেকে 30% পর্যন্ত পূর্ণ করতে পারে। আসসালামু আলাইকুম, সোপানের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি ফাহিম ইবনে ইদ্রিস, 45তম বিসিএস থেকে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। আমরা আলোচনা করছিলাম ক্রুড অয়েল নিয়ে। ক্রুড অয়েলের আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তার আগে আপনারা যদি আমার প্রথম পর্ব দেখে না থাকেন তাহলে সেই পর্ব দেখে আসার অনুরোধ রইল। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম ক্রুড অয়েল কি, ক্রুড অয়েলের গুরুত্ব, ক্রুড অয়েলের ক্লাসিফিকেশন এবং ক্রুড অয়েলের যে প্রাইসিংটা হয় সেই প্রাইসিং, অর্থাৎ WTI, ব্রেন্ড, এই প্রাইসিংগুলো আমরা জেনেছিলাম। আজকে আমরা ক্রুড অয়েলের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। চলুন আলোচনা শুরু করি। আজকের আলোচনার শুরুতেই প্রথম ভিডিওর যেই আমাদের এপিআই গ্র্যাভিটি ছিল, সেই এপিআই গ্র্যাভিটির উপর ভিত্তি করে কোন ক্রুড ভালো কোন ক্রুড মন্দ এটা আমরা জেনেছিলাম। আজকে আমরা আউটপুট বেসড একটা জিনিস জানবো, সেটা হচ্ছে আমরা এখানে লিখেছি অতি হালকা, অর্থাৎ এক্সট্রা লাইট, হালকা এবং ভারী ক্রুড অয়েলগুলো লিখেছি, কিন্তু এখান থেকে আমরা আউটপুট হিসাবে কোন প্রোডাক্টগুলো পাই এবং কোন প্রোডাক্টগুলো বেশি পাই তার উপর ভিত্তি করে ক্রুড অয়েলটা ভালো নাকি মন্দ সেটাকে বিবেচনা করা হয়। যেমন আমি যদি চিন্তা করি এই যে অংশটা, অর্থাৎ গ্যাস, পেট্রোল, নেফতা, কেরোসিন, ডিজেল, অর্থাৎ আমরা রিফাইন করার পরে যে এই প্রোডাক্টগুলো যে আছে এগুলোকে আমরা লাইট প্রোডাক্ট বলি, লাইট প্রোডাক্ট বলি। আর লুব্রিকেটিং অয়েল, ফুয়েল অয়েল, বিটুমিন, এগুলাকে আমরা হেভি প্রোডাক্ট বলি, হেভি প্রোডাক্ট। অর্থাৎ ক্রুড অয়েলটা পরিশোধন করার পরে আমরা দুই ধরনের প্রোডাক্ট পেয়ে থাকি, একটা হচ্ছে লাইট প্রোডাক্ট এবং একটা হচ্ছে হেভি প্রোডাক্ট। এবং কোন ক্রুড অয়েল কোন ধরনের প্রোডাক্ট বেশি দেয় সেটার উপর অনেক সময় প্রাইসিংটা নির্ভর করে। যেমন আমি যদি চিন্তা করি আমার অতি হালকা অর্থাৎ এক্সট্রা লাইট যে ক্রুড অয়েলটা আছে সেটা থেকে আমি লাইট প্রোডাক্ট অর্থাৎ পেট্রোল, কেরোসিন, ডিজেল পাবো 75 থেকে 85%, এবং হেভি প্রোডাক্ট অর্থাৎ ফুয়েল অয়েল এবং রেসিডিউ সেটা আমরা 15 থেকে 25% পাবো। অর্থাৎ আমরা অতি হালকা থেকে সবচেয়ে দামি প্রোডাক্টগুলো বেশি পাবো, সেই জন্য অতি হালকা তেলের প্রাইসিংটা অনেক বেশি হয়। একই রকমভাবে আমাদের যে ভারী তেলটা আছে সেই ভারী তেলের আমাদের লাইট প্রোডাক্ট অর্থাৎ দামি প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো পাবো মাত্র 25 থেকে 45% পর্যন্ত, এবং আমাদের যে হেভি প্রোডাক্ট আছে সেটাই আমরা সবচেয়ে বেশি পাবো। অর্থাৎ দেখা যাচ্ছে কি আমাদের যে ভারী তেলটা আছে অর্থাৎ হেভি যে তেলটা আছে সেই তেলটা থেকে আমি মূল্যবান প্রোডাক্ট কম পাই, এবং ওই তেলটা থেকে আমি এই হেভি প্রোডাক্ট অর্থাৎ লুব্রিকেটিং অয়েল, ফুয়েল অয়েল, বিটুমিন এগুলো আমরা বেশি পেয়ে থাকি। সেই জন্য আমাদের অতি হালকা অর্থাৎ লাইট এবং লাইট এই দুই তেলের প্রাইসিংটা বেশি হয়, কারণ এখান থেকে আমি আউট প্রোডাক্ট হিসাবে লাইট প্রোডাক্ট বেশি পাই, দামি প্রোডাক্ট বেশি পাই। এবং এই ভারী তেলের প্রাইসিংটা কম হয়, কারণ কি, কারণ এখান থেকে আমি মূল্যবান প্রোডাক্টগুলো কম পেয়ে থাকি। চলুন এবার আমরা আংশিক পাতন যে পদ্ধতিটা সেটা নিয়ে একটু জানার চেষ্টা করি। ক্রুড অয়েলকে পরিশোধন করতে হয়, এই ক্রুড অয়েল পরিশোধিত হয় রিফাইনারিতে, এবং রিফাইনারিতে হচ্ছে আংশিক পাতন পদ্ধতিতে এটাকে পরিশোধিত করা হয়। এই আংশিক পাতন পদ্ধতিতে প্রথমে ক্রুড অয়েলটাকে একটা হিটারে হিট করা হয়, হিটারে হিট করে এই ক্রুড অয়েলটাকে এটাকে বলা হচ্ছে আংশিক পাতন। এই পদ্ধতিটা হচ্ছে আংশিক পাতন, এবং এটাকে বলা হচ্ছে অংশ কলাম। এই কলামটা এমন একটা জিনিস, এটার বিভিন্ন অংশে বিভিন্ন টেম্পারেচার থাকে। অর্থাৎ এখানে আমি যখন তেলটা দিচ্ছি তেলটা টেম্পারেচার প্রায় 500 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি থাকে, এবং এই তেলটা যখন ক্রমান্বয়ে উপরে উঠতে থাকে আস্তে আস্তে তেলের টেম্পারেচারটা ড্রপ করতে থাকে অর্থাৎ কম হতে থাকে। আর তেলের টেম্পারেচার বা যে কোনো কিছু টেম্পারেচার যখন ড্রপ করতে থাকে একই রকমভাবে এই প্রত্যেকটার আলাদা আলাদাভাবে বয়েলিং টেম্পারেচার অর্থাৎ স্ফুটনাঙ্ক আছে। এই প্রত্যেকটার স্ফুটনাঙ্কের ভিত্তিতে এরা আলাদা আলাদাভাবে এই অংশ কলামের বিভিন্ন জায়গায় আস্তে আস্তে ঘনীভূত হতে থাকে। সেই জন্য এই ক্রুড অয়েলে অনেকগুলো তেল বা অনেকগুলো পণ্যের মিশ্রণ থাকলেও বিভিন্ন টেম্পারেচারে আমরা এদেরকে আলাদাভাবে আলাদা করতে পারি। যেমন এটা একটু জানার চেষ্টা করি, 500 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর তাপমাত্রায় আমরা বিটুমিন পাবো। একই রকমভাবে হেভি যে ফুয়েলটা আছে সেই ফুয়েলটা আমি 350 থেকে 500 অর্থাৎ 350 থেকে 500 যখন টেম্পারেচার থাকবে তখন আমরা হেভি ফুয়েলটা পাবো।
আমি আরেকটু উপরে উঠবো, টেম্পারেচারটা আরেকটু কমবে। লুব্রিকেটিং এর টেম্পারেচার কত হবে? 300 থেকে 350। অর্থাৎ এখানে 300 থেকে 350 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা কি পাবো? লুব্রিকেটিং অয়েল পাবো। আমি যখন আরো একটু উপরে যাব তখন দেখা যাবে 250 থেকে 350 ডিগ্রি টেম্পারেচার, এবং ওই সময় আমি ডিজেল পাবো। আমি যদি আরো একটু উপরে উঠি তাহলে টেম্পারেচারটা কি আরো ড্রপ করবে। তখন কি হবে? 175 থেকে 250 ডিগ্রি টেম্পারেচারে তখন আমরা কি পাবো? কেরোসিন পাবো। এবং পরবর্তীতে 110 থেকে 175 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমরা ন্যাফথা পাবো। এবং পরবর্তীতে 40 থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের আশেপাশে আমরা পেট্রোল পাবো। এবং 40 থেকে কম টেম্পারেচার যদি থাকে তাহলে আমরা কি পাবো? রিফাইনারি গ্যাস অথবা এলপিজি পাবো। এবং এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ছোট অণু এবং বড় অণু। যখন তেলটা এখানে থাকে তখন তেলের অণুগুলো একটু বড় থাকে, যখনই উপরের দিকে উঠতে থাকে তেলটা আস্তে আস্তে ভাঙতে থাকে, ভেঙে অণুগুলো ছোট হতে থাকে, এবং এই অণুগুলো ছোট হতে হতে এটার যেই স্ফুটনাঙ্ক আছে সেই স্ফুটনাঙ্কের ভিত্তিতে বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে ভাগ হয়ে আমরা এন্ড প্রোডাক্টগুলো আলাদা আলাদাভাবে পেয়ে থাকি। এই হচ্ছে আমাদের আংশিক পাতন পদ্ধতিতে এই পণ্যগুলোকে আমরা পেয়ে থাকি। আমরা ক্রুড অয়েলের এপিআই, গ্র্যাভিটি, সালফার কন্টেন্ট এগুলো জেনেছিলাম এবং বেঞ্চমার্ক জেনেছিলাম, এবং এটাও জেনেছিলাম যে ক্রুড অয়েলটা বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়। আমরা এখন জানবো যে ক্রুড অয়েলটা আসলে কোন কোন জায়গা থেকে পাওয়া যায়। প্রথমত জানি উত্তর আমেরিকা, অর্থাৎ আমরা একটা বেঞ্চমার্ক পড়েছিলাম ডাব্লিউটিআই। এই ডাব্লিউটিআই বেঞ্চমার্কটা উত্তর আমেরিকা থেকে পাওয়া যায়। ইউরোপ, এইটা হচ্ছে নর্থ সি থেকে যে ব্রেন্ট যে ক্রুড অয়েলটা পড়েছিলাম এটা আমরা এখান থেকে পেয়ে থাকি। এই মধ্যপ্রাচ্য থেকে আমরা পেয়ে থাকি হচ্ছে ওপেকের যে তেলটা। পাশাপাশি আমরা এশিয়া প্যাসিফিক থেকে একটা তেল পেয়ে থাকি, এবং রাশিয়া থেকেও আমরা কিছু তেল পেয়ে থাকি। এখানে উত্তর আমেরিকার ডাব্লিউটিআই তেলটা অনেক ভালো, অর্থাৎ এপিআই বেশি থাকে, সালফার কন্টেন্ট কম থাকে, এটা সুইট আমরা বলতে পারি। একই রকমভাবে ব্রেন্ট তেলটাও ভালো। আর ওপেক তেলটা আমরা জেনেছিলাম মিডিয়াম পর্যায়ের হয়ে থাকে, বাকিটা হচ্ছে এই তেলটাও মোটামুটি ভালো। এবং এখানে আমি স্পেশালভাবে আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে এখানে আছে ভেনিজুয়েলাতে আমরা সবচেয়ে হেভি সাওয়ার যে তেলটা সেটা পেয়েছিলাম, অর্থাৎ যে খারাপ তেলটা সেটা পেয়েছিলাম, কিন্তু মজুদের দিক থেকে ভেনিজুয়েলাতে সবচেয়ে বেশি পরিমাণ তেল আছে। এখানে আরেকটা জিনিস আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে এই মধ্যপ্রাচ্যে আমরা প্রায় 49% তেলের মজুদ আছে মধ্যপ্রাচ্যে, আর বাকি বিশ্বে প্রায় 41% তেলের মজুদ আছে। অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে আমরা হয়তোবা মিডিয়াম বা সাওয়ার তেল পেয়ে থাকি, কিন্তু মজুদের দিক থেকে মধ্যপ্রাচ্যের তেল সবচেয়ে বেশি, এবং সাপ্লাই চেইনের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে অনেক বেশি তেল আছে। সেই জন্য মধ্যপ্রাচ্য যদি তেল উৎপাদন কমিয়ে দেয় আমাদের জন্য তেলের দামটা বেড়ে যায়। তাহলে আমরা একটা সহজভাবে একটা সামারি করি। সামারিতে দেখতে পাচ্ছি এখানে ভেনিজুয়েলা আছে, এপিআই লো থাকে, সালফার হাই থাকে, অর্থাৎ তেলটা হেভি বা সাওয়ার, তেলটা ভালো থাকে না। ইউরোপের ব্রেন্ট, নর্থ আমেরিকার হচ্ছে কি ডাব্লিউটিআই, তেলের এপিআই বেশি, সালফার লো থাকে, বেস্ট অর্থাৎ প্রিমিয়াম কোয়ালিটি থাকে, এবং মিডল ইস্টের তেলটা মিডিয়াম থাকে। এটা আমরা অলরেডি মাঝামাঝি তেল থাকে, সেটা আমরা অলরেডি আলোচনা করেছি। এবার আসুন দৈনন্দিন যে চাহিদা, সেই চাহিদা অনুসারে কোন দেশ কতটুকু তেল উৎপাদন করে এবং আমাদের চাহিদা কতটুকু সেটা নিয়ে একটা আলোচনা করি। এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের দৈনন্দিন চাহিদা প্রায় 100 মিলিয়ন ডলার পার ডে। প্রথমে এটা বলে নিই, এটা হচ্ছে আমাদের 2023 সালের একটা আমরা পরিসংখ্যান দেখছি। প্রতিদিন আমাদের চাহিদা কত? 100 মিলিয়ন পার ডে। বাট আমাদের আসলে তেল উৎপাদনকারী কারা উৎপাদন করে? ইউএসএ সবচেয়ে বেশি তেল উৎপাদন করে, 12 মিলিয়ন ডলার ব্যারেল পার ডে থেকে বেশি। তারপরে কি আছে? রাশিয়া। তারপরে কি আছে? সৌদি আরব, ইরাক, কানাডা, একই রকমভাবে চায়না পর্যন্ত আছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে সৌদি আরব তৃতীয় পর্যায়ে আছে এবং রাশিয়া দ্বিতীয় পর্যায়ে আছে। আমাদের যেহেতু দৈনন্দিনের তেলের চাহিদা 100 মিলিয়ন ব্যারেল পার ডে, যদি এখানে কখনো কোনো এই তিনটা দেশের কোনো একটা দেশ যদি তেল উৎপাদন কমিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের যেই অপরিশোধিত তেলের বাজার কিন্তু কম বেশি হয়, অর্থাৎ দাম বেড়ে যায়। কারণ আমাদের চাহিদা যেহেতু ফিক্সড, যদি সেই অনুসারে উৎপাদন যদি কমে যায় তাহলে তেলের দাম বেড়ে যাবে। এই জন্য আমরা অনেক সময় দেখি যদি ওপেক তেল উৎপাদন কমিয়ে দেয় তাহলে আমাদের তেলের দামটা কি হয়? বেড়ে যায়। কিন্তু নর্মাল, সেই জন্যই আমাদের দামটা আসলে বেড়ে যায়। কিন্তু নর্মাল ডেতে তেলের দাম 80 থেকে 90 পর্যন্ত থাকে, কিন্তু আমরা অনেক সময় দেখি যে
বিশ্ব ভূরাজনীতিতে টালমাটাল পরিস্থিতিতে তেল উৎপাদন কমে যায় বা রাশিয়াতে অ্যাটাক হয়, তার ভিত্তিতে অনেক সময় তেলের দামটা $100, তেলের প্রতি ব্যারেলের দামটা $100 বেশি বাড়ে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের টোটাল মজুদ এত, সেটা দিয়ে আমরা 50 বছরের বেশি চলতে পারবো, কিন্তু আমাদের এই অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল ব্যবহার থেকে একটু ফিরে আসা উচিত, কারণ এইটার দহনে আমাদের পরিবেশের অনেক ক্ষতি হয়। যে গ্রিন হাউস ইফেক্ট, সেটা আসলে এই ক্রুড অয়েলের যে এন্ড প্রোডাক্ট, সেগুলো দহনের থেকেই আসলে আসে। এবার আসুন আমাদের যেই নিজস্ব রিফাইনারি আছে সেটা নিয়ে একটু জানি। আমাদের ইস্টার্ন রিফাইনারি বলতে একটা রিফাইনারি আছে, সেখানে আমরা তেল পরিশোধন করে থাকি, যেটা 1968 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এবং এটা আমাদের একমাত্র তেল পরিশোধনাগার। এখানে যে সক্ষমতাটা, সেই সক্ষমতাটা 15 লক্ষ মেট্রিক টন পার ইয়ার, প্রতি বছরে 15 লক্ষ সে হচ্ছে তেল উৎপাদন করতে পারে, অর্থাৎ পরিশোধন করতে পারে। আমরা কোথা থেকে তেলটা আনি? তেলটা আনি হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে। আমরা যে মিডিয়াম সাওয়ার যে তেলটা পড়েছিলাম, সেই তেলটা আমরা আমদানি করে থাকি। পণ্যগুলোকে এটা আমরা অলরেডি জানি, এবং এটার গুরুত্বটা কি? আমাদের যে এই যে ইস্টার্ন রিফাইনারি, আমাদের যে চাহিদা আছে, সেই চাহিদার 25 থেকে 30% পর্যন্ত পূর্ণ করতে পারে। আমাদের বাকি যেই জ্বালানি চাহিদা সম্পূর্ণটা কিন্তু আমাদের দেশের বাইরে থেকে কিনতে হয়, সেটা আমরা ইন্ডিয়া থেকে কিনি বা অন্যান্য কান্ট্রি থেকে কিনে থাকি। কিন্তু আমাদের নিজস্ব চাহিদা পূরণ করার জন্য আমাদের হয় শোধনাগারের সক্ষমতা বাড়াতে হবে, অথবা নতুন শোধনাগার প্রয়োগ দিতে হবে। আমরা ক্রুড অয়েল নিয়ে আলোচনার শেষ পর্যায়ে এসেছি, এবং এখানে এসে আমরা আরেকটু ঝালাই ফালাই করে নিই নিজেকে, যে যে কোন প্রোডাক্টগুলো আমরা পেয়ে থাকি। যেমন দ্য প্রোডাক্ট অফ ক্রুড অয়েল দ্যাট রানস দ্য হোল ওয়ার্ল্ড। আমরা পরিবহন ব্যবস্থার সম্পূর্ণটা আমাদের ক্রুড অয়েল থেকে প্রাপ্ত যে পণ্যগুলো, সেগুলো দিয়ে চলে। বিদ্যুৎ এবং শক্তি উৎপাদনের বিদ্যুৎ কেন্দ্র, রান্না, সবগুলো হচ্ছে ক্রুড অয়েল থেকে প্রাপ্ত যেই জ্বালানিগুলো পেয়ে থাকি সেটা দিয়ে হয়, এটা আমরা অলরেডি জেনেছি। এবং পাশাপাশি এখানে আরেকটা আছে পেট্রোকেমিক্যাল, আমাদের ন্যাফথা পড়েছিলাম, এবং এখানে ন্যাফথা ছাড়াও আরও অনেক পণ্য পাওয়া যায় ক্রুড অয়েল পরিশোধন থেকে, যেমন ইথিলিন, পলিইথিলিন, এগুলো দিয়ে আমরা হচ্ছে প্লাস্টিক, রাবার, সিনথেটিক বিভিন্ন ধরনের রাসায়নিক পণ্য পেয়ে থাকি, যেটা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়। পাশাপাশি আমাদের কৃষিতে যত যন্ত্র ব্যবহৃত হয়, আমাদের সার উৎপাদনের জন্য যেই গ্যাস লাগে, সেটাও কিন্তু ক্রুড অয়েল থেকে আসে। আমাদের কীটনাশক, সেচের পাইপ, সবকিছু ক্রুড অয়েল থেকে প্রাপ্ত পণ্য। পাশাপাশি আমাদের ওষুধের জন্য যে অ্যাসপিরিন আছে, আইভি ব্যাগ আছে, সিরিঞ্জ আছে, অর্থাৎ এরকম আরও অসংখ্য পণ্য আছে যেগুলা আমরা ক্রুড অয়েল থেকে প্রাপ্ত যেই পণ্য, সেইটা থেকে পেয়ে থাকি। পাশাপাশি আমাদের অবকাঠামো, রাস্তা নির্মাণের জন্য যে পিচ লাগে, অর্থাৎ বিটুমিন লাগে, সেটা কিন্তু ক্রুড অয়েল থেকে আসে। একই রকমভাবে লুব্রিকেন্ট, ওয়েক্স, বিটুমিন সবকিছু হচ্ছে কি আমাদের ক্রুড অয়েল থেকে আসে। অর্থাৎ ক্রুড অয়েলকে পরিশোধন করার পরে যে পণ্যগুলো পাই, সেই পণ্যগুলোই আসলে সার্বিক অর্থে আমাদের যে পৃথিবীটা, সেই পৃথিবীটাকে চালাচ্ছে। অর্থাৎ আমাদের পৃথিবীর দৈনন্দিন জীবনে যত পণ্য ব্যবহার করে থাকে, তার বেশিরভাগ পণ্য এই ক্রুড অয়েল থেকে কোনো না কোনোভাবে প্রাপ্ত। এই ছিল ক্রুড অয়েলের আসলে আলোচনা। তো আলোচনাকে যদি আমি একটু সামারি করতে চাই, যে আমরা দুটো ভিডিও মিলে জেনেছি ক্রুড অয়েলটা কি, ক্রুড অয়েলের গুরুত্ব, ক্রুড অয়েল থেকে কী কী পণ্য পায়, কীভাবে আংশিক পাতন করে পণ্যগুলো পায়, এবং ক্রুড অয়েলের যেই ক্লাসিফিকেশন, এপিআই, গ্র্যাভিটি, সালফার কন্টেন্ট, এগুলো নিয়ে ক্রুড অয়েলকে কীভাবে ক্লাসিফাই করা হয়, এবং ক্রুড অয়েলের দামটা কীভাবে নির্ধারণ করা হয়, যেমন ব্রেন্ট আছে, ডাব্লিউটিআই আছে, আমরা এগুলো জেনেছি। এবং পরবর্তীতে আমরা জেনেছি যে ক্রুড অয়েল আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ক্রুড অয়েলের চাহিদাটা কেমন, প্রতি বছরে বা প্রতিদিনে আমাদের চাহিদা কেমন, কে কতটুকু তেল উৎপাদন করে, এটাও জেনেছি। এবং সর্বশেষ আমরা ক্রুড অয়েল থেকে যে বিভিন্ন পণ্য, সেই পণ্য নিয়েও জেনেছি। তবে ক্রুড অয়েল থেকে প্রাপ্ত পণ্যগুলো আমাদের দহনের পরে আমাদের পৃথিবী, অর্থাৎ আমাদের পৃথিবীতে অনেক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বা অন্যান্য গ্যাস প্রডিউস করে, যেটা আমাদের গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী। তাই আমাদের যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা ভালো একটা পৃথিবী রেখে দিতে চাই, তাহলে আমাদেরকে এই ক্রুড অয়েলের পণ্যগুলোর উপর থেকে ব্যবহার থেকে সরে এসে আমাদের নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে হবে। সেই জন্য আমি বলতে চাই যে ওয়ার্ল্ড রানস অন অয়েল, যেটা আমরা জেনেছি পৃথিবীটা আসলে তেলের উপরেই চলে, বাট দ্য ফিউচার রানস অন আইডিয়া। এর মাধ্যমে আজকে আমাদের ক্রুড অয়েলের উপর যে ভিডিওটা আছে সেটা শেষ করলাম। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সোপানের সাথেই থাকুন, সোপান আপনার সাথেই আছে।